আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটার মধ্যে সুজি সংবাদ শিরোনামগুলো। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা, সাধারণ পরিষদে ভাষণ 26শে সেপ্টেম্বর। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘের অধিবেশনে ইমানুয়েল মাখো বললেন, শান্তির জন্য আর অপেক্ষা করা যায় না। পোষ্য কোটানি শিক্ষক শিক্ষার্থীদের বিপরীতমুখী অবস্থানে 25শে সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর রাষ্ট্র নির্বাচন, ছাত্রদলের স্বাগত, ছাত্র শিবিরের বিক্ষোভ। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় 500 আসন শূন্য, অটোমেশন পদ্ধতিতে ভর্তির কারণে বঞ্চিত হচ্ছেন দেশি বিদেশি শিক্ষার্থীরা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতির জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্থানীয় সময় রাত ১:৩০টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী উড়োজাহাজ। সফরের প্রথম দিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত এবং ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারি নির্বাচনের জন্য দেশ পুরোপুরি প্রস্তুত। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় অঞ্চলের সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট, বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ঠেকানো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মার্কিন দূত সার্জিও গোর জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। সফর সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ২৬শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ২রা অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত এবং ভারতে মনোনীত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের জন্য দেশ পুরোপুরি প্রস্তুত। এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে সার্জিও গোর যুক্তরাষ্ট্রের সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় অঞ্চলের সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট, বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ঠেকানো সহ দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। মার্কিন দূত সার্জিও গোর জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নেপাল, ভুটানের পাশাপাশি ভারতের উত্তরাঞ্চলের ৭ রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নেয় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডক্টর ইউনূসের সফর সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে স্বাগত জানাতে জন এফ কেনেডি বিমানবন্দরে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দরে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরাও। তাদের পাল্টাপাল্টি অবস্থানে বিমানবন্দরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টার সময় যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এনসিপি নেতা আক্তারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হেনস্থার ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা। হামলার সময় তিনি আক্তারের পাশেই ছিলেন। এ ঘটনায় মিজানুর রহমান মিজান নামে এক প্রবাসী আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের প্রভাবশালী এই দেশ। জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেন, সহিংসতা বন্ধ এবং শান্তির জন্য আর অপেক্ষা করা যায় না। দ্বিরাষ্ট্রের মাধ্যমেই ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মাখো বলেন, কোনো যুক্তিতেই গাজার গণহত্যা গ্রহণযোগ্য নয়। অধিবেশনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ইসরায়েল যেভাবে পশ্চিম তীরের ভূমি দখল করছে তা অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন। এদিকে ফিলিস্তিনকে বিভিন্ন দেশের স্বীকৃতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি হত্যাযজ্ঞ। সোমবার ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে ৩৭ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে গাজায় নিহত হয়েছে ৩০ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। জরুরি সভা শেষে রাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বর্তমানে অনুকূল পরিবেশ না থাকায় নির্বাচন পেছানো হয়েছে। নির্বাচন পেছানোয় স্বাগত জানিয়েছে ছাত্রদল, তবে আপত্তি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার আবু সালেম মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। ডাকসু ও জাকসুর পর সবার নজর ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের দিকে। কিন্তু পোষ্যকোটা নিয়ে ২০ সেপ্টেম্বর আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়। লাঞ্ছিত হন উপাচার্য সহ কয়েকজন। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন পালন করছেন। বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা থাকায় রাকসু নির্বাচন পেছানোর দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করেন ছাত্রদল ও স্বতন্ত্র মনোনীত ৪টি প্যানেলের প্রার্থীরা। নির্বাচন পেছানোয় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছেন ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটে ২৫ তারিখের পরিবর্তে যে ১৬ তারিখ আগামী ১৬ তারিখ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। আমরা মনে করি আজকে নৈতিকতার বিজয় হয়েছে, শিক্ষার্থীদের বিজয় হয়েছে। নির্বাচনের তারিখ পেছানোর ঘোষণার সাথে সাথেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবির। এই প্রশাসনের স্ট্রং কোনো ভূমিকা না থাকার কারণে সবগুলোতেই যেই সিন্ডিকেট তাদেরকে ব্যবহার করতেছে নির্বাচন পেছানোর জন্য, নির্বাচন বানচাল করার জন্য, সেই সিন্ডিকেটের ফাঁদে পড়ে গিয়ে তারা একটা দুর্বল ভূমিকা পালন করতেছে। নির্বাচন পেছানোর কারণ জানান নির্বাচন কমিশনার। শিক্ষক সমাজ এবং কর্মকর্তা কর্মচারী তারা এতটাই আহত হয়েছেন বিগত দিনের ঘটনায়, তারা কোনোভাবেই তাদের এই ঘটনার বিচার ব্যতীত ক্যাম্পাস স্থিতিশীল হওয়া না সহ কোনোভাবেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি হননি। উৎসবমুখর পরিবেশে ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। এবছর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় ৫০০ আসন শূন্য রয়েছে। অটোমেশন পদ্ধতিতে ভর্তিতে শিক্ষার্থীদের মেডিকেল কলেজ নির্বাচনের কারণে দেশের এবং নেপাল, ভুটান সহ বিদেশি শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ার পাশাপাশি ১৫০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। আর্থিক ক্ষতির মুখে পড়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলো। রিপোর্ট করছেন জান্নাতুল বাকিয়া কেকা। ৩০টি সরকারি মেডিকেল কলেজে ৫,৩৮০ জন এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। অন্যদিকে ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজের ৬,২৯৫টি আসনের মধ্যে ৪৬৭টি আসন এবছর শূন্যই রয়েছে। একটা হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে ঠিক করে দিয়েছে, সবাই যে কেউ পরীক্ষা দিতে পারবে না। ২ নম্বর কথা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে প্রায় অর্ধেক পাশ করে, তারপরে আবার কোয়ালিটির কি দরকার আছে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অটোমেশন পদ্ধতি চালুর পর শিক্ষার্থীদের পছন্দের কলেজ বেছে নেওয়ার সুযোগ সীমিত হয়ে আসন খালি থাকছে। প্রায় ৫০০ সিট ফাঁকা যাচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে। এর অর্ধেক বিদেশি স্টুডেন্ট, তারা $৪০,০০০ করে যদি দিত, ২০০ স্টুডেন্ট $৪০,০০০ দিলে প্রায় ১০০ কোটি টাকার কথা বলছি। এটা শুধু বিদেশির অর্থায়নের ক্ষতি। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক আসন শূন্য থাকার পেছনের কারণ ভর্তি পরীক্ষার দীর্ঘসূত্রিতা, অটোমেশনের সার্কেল একবারের বেশি না টানার অভিযোগ করেছেন। ফলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীরা কলেজ বেছে নেওয়ার কোনো সুযোগ পাননি। সরকারি মেডিকেল কলেজে ৩বার অটোমেশন দিয়েছে, তারপরে কিন্তু ২০টা ফাঁকা আছে। আমি যখন সরকার লোকজনকে জিজ্ঞেস করলাম, তোমাদের ২০টা ফাঁকা গেল কেন, বলে যে আর একবার দিলে পরে
হয়ে যেত, তারা আর দিলে না কেন? ওরা 3 বার দিতে এত বেশি সময় লেগেছে, আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন, কারণ ওনাদেরটা শেষ না হলে তো আমাদেরটা শুরু করা যাবে না। শিক্ষার্থীদের পছন্দের মেডিকেল কলেজ বেছে নেওয়ার সুযোগ সীমিত করার পেছনে বেসরকারি মেডিকেল কলেজগুলোকে মান উন্নয়ন ও পর্যবেক্ষণের নামে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু শনাক্তের কিট ও ওষুধের ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জনসচেতনতার অভাব ও দেরিতে হাসপাতালে আসায় ডেঙ্গু রোগী মারা যান। তিনি বলেন, সেপ্টেম্বরে সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছে এবং মৃত্যুও বেশি। আক্রান্ত মৃত্যু বিবেচনায় ঢাকায় ডেঙ্গু রোগী বেশি। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু শনাক্তে কিট ও চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে। এবার আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তের সংখ্যা অনুসারে মৃত্যু হার কম। মৃত্যু কখনোই আমাদের আকাঙ্ক্ষিত বিষয় না। সব হাসপাতালে ডায়াগনস্টিক কিট রয়েছে, স্যালাইন রয়েছে, এবং গত কয়েকদিন আছে আমরা IFRC থেকে 1 লক্ষ ব্যাগ স্যালাইন পেয়েছি, সেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমাদের EDCLকে অ্যাকচুয়ালি আমরা অগ্রিম বার্তা দিয়েছি তারা যেন রেডি থাকে এবং প্রয়োজন মতো যেন আমাদের স্যালাইন আমরা দিতে পারি। ডাক্তারদের স্বল্পতা থাকার সত্ত্বেও আমরা যেখানে সমস্যা হচ্ছে সেখানে ডাক্তার মোবিলাইজ করার চেষ্টা করছি। মহাপরিচালক জানান, এবার আক্রান্তের সংখ্যা বেশি হলেও গতবারের তুলনায় মৃত্যুহার কম। তবে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই হাসপাতালে এসেছেন দেরি করে। আমরা মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। সো মানে রুগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে, একটা বিষয়। সো এইটা যদি আমরা কমাতে চাই বা প্রতিরোধ করতে চাই তাহলে মানুষের সচেতনতার কোনো বিকল্প নাই। মশা নিধনের কাজ তো অ্যাকচুয়ালি স্বাস্থ্য বিভাগের আন্ডারে না, এইটা হচ্ছে আপনার স্থানীয় সরকারের আন্ডারে, আপনি জানেন সিটি কর্পোরেশন আন্ডারে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবার সচেতনতা জরুরি মন্তব্য করে তিনি বলেন, সময় মতো চিকিৎসা শুরু করা গেলে মৃত্যু অনেক কমে আসবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে জয়ী হওয়ার আশা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, 100 আসন পাওয়ার অবস্থাও বিএনপির নেই। তরুণদের নেতৃত্বে নতুন জোট আসছে উল্লেখ করে তিনি বলেন, শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে ছাড় দেবে না এনসিপি। একই দিন নির্বাচন কমিশনে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। নাজিব বেগের রিপোর্ট। সরকারের নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। এই অবস্থায় নির্বাচন ভবনে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের 8 সদস্যের প্রতিনিধি দল। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সাথেও সাক্ষাৎ করে দলটি। একই দিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। পরে দলের নেতারা বলেন, নিবন্ধন নিয়ে সুখবর পেতে যাচ্ছে এনসিপি। নিবন্ধন প্রক্রিয়া সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন পুরো দেশবাসী তাকিয়েছিল, সেটাতে আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছে এবং এটা সুখবর আসছে। আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছে না। আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে। গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব। নির্বাচনে এনসিপি বড় ধরনের সাফল্য পাবে বলেও মনে করে দলটির নেতারা। আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ, এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা 300 আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু হোয়েন ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল, আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশনে আছে। আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে বিএনপি জামাতকে ভণ্ডামি বাদ দিতে হবে বলে মন্তব্য করে এনসিপি নেতারা বলেন, আগামী সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকতে পারবে না। কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
উপকূলীয় জনপদের দুর্যোগ ও জলবায়ু অভিঘাত রুখতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষায়ন। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় অভিযাত্রায় যুক্ত হয় তরুণ প্রজন্ম সহ বিশিষ্টজনরা। আবুল কালামের তথ্য বিরোচিতে রিপোর্ট করছেন আফরোজা হাসি। আশ্বিনের বৃষ্টি ভেজা সকাল, মাটির সোদা গন্ধে ভাসে নতুন জীবনের বার্তা। এরই মাঝে সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে সবুজের মিলন মেলা। প্রকৃতি ও জীবন ক্লাবের অভিযাত্রার অংশ বাংলালিংক। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে সাতক্ষীরা উপকূল অঞ্চলে যেখানে ঝড় ঝঞ্ঝা অনেক বেশি, সেখানে যত আমরা চওড়া করে এবং এটা যদি প্রায় 100 মিটার প্রস্থে থাকে, তাহলে সে গাছ যখন বড় হবে, এই গাছ কিন্তু প্রায় 65% উত্তাল সমুদ্রের যে জলোচ্ছ্বাস তাকে রুখে দেয়। ভাবা যায় যে এত বড় একটি কাজ করে এই ম্যানগ্রোভ বা প্যারাবনের গাছ। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজ দেশ গড়ার প্রত্যয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সবাই মিলে বৃক্ষরোপণ করি, সবুজ সুন্দর পৃথিবী গড়ি। গাছ পেয়ে আমরা সবাই খুশি। গাছ আমাদের ফুল ফল অক্সিজেন দেয়, বেশি বেশি গাছ লাগাতে। এই গাছগুলো পেয়ে আমরা খুব খুশি হয়েছি। গাছ আমাদের প্রিয় বন্ধু, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। যে গাছগুলো আমরা লাগাইয়ে রেখে আসি, সেগুলো আপনারা একটু যত্ন সহকারে দেখবেন। এই উদ্যোগটি ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে। উপকূলীয় জনপদ রক্ষায় বৃক্ষায়নকে স্বাগত জানান বিশিষ্টজনরা। আমরা গাছ লাগাচ্ছি, সবুজে বাংলাদেশ গড়ার চেষ্টা করছি এবং এটা সারা বাংলাদেশে চলছে এবং এটা কন্টিনিউ থাকবে। গাছই জীবন, গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব যাতে সবাই আমরা এই গাছ লাগানোর মৌসুমে গাছ লাগাই। প্রকৃতি রক্ষা করার যে শুভ কাজ নেই, কারণ প্রকৃতি যতদিন ঠিক থাকবে ততদিন কিন্তু আসলে আমরা ঠিক থাকবো। জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্ব আরোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে রয়েছে এশিয়া কাপ টি-20 ক্রিকেট প্রসঙ্গ। অবস্থান একেবারে তলানিতে। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়েছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জানে ফিরব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদ। ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ও ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন রুহুল কুদ্দুস খান। তিনি 1 নভেম্বর দায়িত্ব নেবেন। সোমবার ইউবিএল-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রুহুল কুদ্দুস খান 1996 সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রামের মাধ্যমে ট্রেনি হিসেবে যোগ দেন। কর্মজীবনে 29 বছরের বেশি সময় জুড়ে তিনি বাংলাদেশ ও ভারতে সাপ্লাই চেইন এবং গবেষণা উন্নয়ন বিভাগে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। রুহুল কুদ্দুস খান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IIT থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশের সাপ্লাই চেইন ও অপারেশনস খাতের শীর্ষ নেতাদের মধ্যে তিনি অন্যতম। এবারে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরের জেলেরা রয়েছেন নানা সংকটে। একদিকে হাওরে মাছ কম, অন্যদিকে রয়েছে ইজারাদারদের মৎস্য আহরণে বাধা। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। মৎস্য বিভাগ জানায়, উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণে কোনো বাধা নেই। ইজারাদারদের বাধা দেওয়ারও আইনগত কোনো ভিত্তি নেই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। তিস্তা নদীর অব্যবস্থাপনা ও উদাসীনতায় উত্তরের প্রাণ প্রকৃতি যেমন বিপন্ন হচ্ছে, তেমনি ভাঙন হুমকিতে তিস্তা সেতু সহ আশপাশের রাস্তা ও জনপদ। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত বাড়ছে নদী শাসনের চ্যালেঞ্জ। সংকট থেকে উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমাধান দেখছেন পরিবেশবিদরা। পরিবেশ বান্ধব সমাধানে জোর তাদের।
জানাবো খেলার খবর। ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডিওর জিতলেন ফরাসি তারকা ওসমান ডেম্বেলে। লামিন ইয়ামালের সঙ্গে তার সংবাদ শেষ করতে হবে যাওয়ার আগে ফ্রেশ 8টা ময়দা সুজি সংবাদ শিরোনাম করে জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা, সাধারণ পরিষদের ভাষণ 26শে সেপ্টেম্বর। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘের অধিবেশনে ইমানুয়েল মাখো বললেন, শান্তির জন্য আর অপেক্ষা করা যায় না। পোষ্য কোটা নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের বিপরীতমুখী অবস্থানে 25শে সেপ্টেম্বরের পরিবর্তে 16ই অক্টোবর রাষ্ট্র নির্বাচন, ছাত্রদলের স্বাগত, ছাত্র শিবিরের বিক্ষোভ। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় 500 আসন শূন্য। অটোমেশন পদ্ধতিতে ভর্তির কারণে বঞ্চিত হচ্ছেন দেশি বিদেশি শিক্ষার্থীরা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানের সাতক্ষীরায় প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।